নমস্কার, শুভ সন্ধ্যা। দেখছেন এই মুহূর্তের জনপ্রিয় সংবাদ মাধ্যম খবর বাংলা সংবাদ আয়োজিত জবাব চায় জনতা, যেখানে সাধারণ মানুষের প্রশ্ন করব আমরা। হ্যাঁ, তাদের প্রশ্নই করব আমরা। এবং এই অনুষ্ঠান নিয়ে আমরা আজ রয়েছি বেহালা চৌরাস্তা মোড়। সেইখানে আমরা আজকে যে বিষয়ে মূলত আলোচনা করব, এই যে পরিস্থিতি, এই যে সময়টা চলছে, এই সময়টা কিন্তু সাধারণ একটা সময় নয়। তার কারণ সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন, যেখানে রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই ভোটের ময়দানে নেমে পড়েছে কার্যত গা ঘামিয়ে। হ্যাঁ, একদমই। সেই ভোটের ময়দানে নামার পর বিভিন্ন রাজনৈতিক প্রচার, কটাক্ষ, পাল্টা কটাক্ষ রয়েছে। কিন্তু কিন্তু সেই কটাক্ষের মধ্যে টিপ্পণীও রয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজস্ব অঙ্গীকার নিয়ে এই রাজনৈতিক প্রচারে নেমে পড়েছে। এবং আমরা দেখেছি এই আবহের মধ্যেই গতকাল বিজেপির তরফ থেকে যে সভা করা হয়েছিল, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কথা ছিল, কিন্তু আবহাওয়াজনিত কারণে কিংবা অবতরণের কারণে আসতে পারেনি, মঞ্চে পৌঁছতে পারেননি তিনি। সেই নিয়েই শাসক দল তৃণমূলের তরফ থেকে কটাক্ষ টিপ্পণী তো রয়েছে। এই বিষয়, সমগ্র বিষয় আজকের আমাদের আলোচনা হবে। আমি একবার আলোচনা শুরুর আগে পরিচয় করিয়ে দেবো যে সমস্ত রাজনৈতিক প্রতিনিধি আমাদের সাথে উপস্থিত রয়েছেন। বিজেপির তরফ থেকে উপস্থিত রয়েছেন বুলবুলি মাঝি, জাতীয় কংগ্রেসের তরফ থেকে উপস্থিত রয়েছেন শৈবাল রায়, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি উপস্থিত রয়েছেন তাপস তরফদার এবং সিপিআইএম প্রতিনিধি উপস্থিত রয়েছেন অনির্বাণ চক্রবর্তী। আপনাদের প্রত্যেককে আজকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, যে বিষয় নিয়ে শুরু করলাম, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার কথা ছিল একটি জনসভায়, বিজেপির সভায়। কার্যত বিজেপি যেটা দাবি করেছিল যে 2026-এর সূচনা সভা সেটা, কিন্তু দুর্ভাগ্যবশত কিংবা আবহাওয়ার জনিত কারণে সেই সভায় এসে উপস্থিত হতে পারলেন না তিনি। এবং সেই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতোর, তাপ উত্তাপ। শাসক দল কার্যত কটাক্ষের সুরে বিভিন্ন মন্তব্য ছুড়ে দিয়েছেন। কেউ বলেছেন অ্যাক্ট অফ গড, আবার কেউ বলেছেন কি বলেছে, কি শাসক দলের তরফে কি কটাক্ষ দেওয়া আছে। আমি একবার দেখাবো সেই ছবি, কি বলা হয়েছে। আমি ক্যামেরাটা জুম করতে বলবো। বাংলায় যাত্রা শুরু করতে এসেছিলেন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগে সংসদে, লোকসভায় বিজেপিকে একটা কথা বলেছিলেন, মনে রাখবেন, कुर्सी की पेटी बांध लीजिए, मौसम अब बिगड़ने वाला है। नरेंद्र मोदी जी, আপনি যে প্রথম সভাটায় হুচুট খেলেন, আমার হেলিকপ্টার যে নামতে পারল না, এটা হচ্ছে অ্যাক্ট অফ গড। মনে করুন অভিষেক ব্যানার্জির কথা, कुर्सी की पेटी बांध लीजिए, मौसम बिगड़ने वाला है। ये बंगाल में भाजपा के लिए मौसम बिगड़ चुका है। একদম একদম যেটা দেখালাম, বিজেপির জন্য এই বাংলায় মৌসম বিগাড় চুকা है। হ্যাঁ, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছিলেন, কুর্সি কি পেটি বাদ লিজিয়ে মৌসম বিগড়নে ওয়ালা है। হ্যাঁ, একদম এই বিষয় নিয়ে আমি সরাসরি প্রশ্ন ঢুকবো বিজেপি প্রতিনিধি বুলবুলি মাঝি। শুনতেই পেলেন কুণাল ঘোষের বক্তব্য। কার্যত তিনি বলছেন এই বাংলায় বিজেপির মৌসম বিগড় চুকা है। কি বলবো? কার কথা বললেন? কুণাল ঘোষ, তৃণমূল মুখপাত্র। আরেকবার বলুন নামটা। আশা করি সবাই শুনতে পেয়েছে। আপনি কুণাল ঘোষ তার কথা বলছেন, যে কদিন আগে বলেছিল যে আমার যে সারদার টাকাটা চাই হচ্ছে কালীঘাটে, দিদিকে চোর বলে ডাকছিল প্রিজন ভ্যানে যখন তোলা হচ্ছিল। সে এখন এই দলের মুখপাত্র। তার কথা আমরা পাত্তা দিই না, কারণ বাংলার মানুষ তাকে জানে। তিনি যে ভাষায় কথা বলেন বা যে কথা বলেন, পুরোটাই মিথ্যা কথা বলেন। কারণ বাংলার মানুষ বুঝে গেছে, যে মানুষের মুখ থেকে দুরকম কথা বেরোয় সে কখনো মানুষ হতে পারে না। তার কারণ হচ্ছে তিনি কদিন আগে বলেছেন দিদি চোর, দিদির ঘরে যায় টাকা, আবার বলছেন দিদি ভালো, এই বাংলায় দিদি মাথা। তাহলে আমরা কার কথা বিশ্বাস করবো? উনি একই মুখ দিয়ে দুরকম কথা বলছে। আগে ওনাকে কথাটা ঠিক করতে বলুন, তারপর ওরা জবাব দেবো।
আর দ্বিতীয় রইল হচ্ছে এই বাংলায় কালকে নরেন্দ্র মোদীর যে সভায় আসার কথা আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমরা তার জন্য দুঃখিত, ক্ষমা প্রার্থী, কোনো কারণে তারা আসেনি, কিন্তু জনগণের সাথে ভার্চুয়াল মিটিং করে তিনি তার বক্তব্য রেখেছে। তাহলে কোন মুখে এই বাংলার শাসক দল যারা তারা টিপ্পনি কাটতে যাচ্ছে? আমরা তো বলিনি তাদেরকে যে টিপ্পনি কাটতে আসুন বা বলুন, কেন আসতে পারিনি? সে দেশের প্রধানমন্ত্রী দেশের জনগণের কাছে জবাব দিয়েছে, ভার্চুয়াল মিটিং করে ভার্চুয়ালি তিনি বলে দিয়েছেন কথা। তাহলে কিসের জন্য? হতেই পারে মানুষের অসুবিধা, এর জন্য এদের কথা আমরা কান দিই না। একদম একদম বিজেপি প্রতিনিধির থেকে উত্তর নিলাম, এবার সরাসরি শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায় সংসদে দাঁড়িয়ে এই কথা বলেছিল, কুর্সি কি পেটি বাঁধ লিজিয়ে মৌসম আভি বিগড়নে ওয়ালা হ্যায়। এবং গতকাল সেই কথা ধরেই কুণাল ঘোষ তিনি বলছেন একদম পশ্চিমবঙ্গে প্রথম যে সূচনা, সেই সূচনাতেই আসতে পারলেন না নরেন্দ্র মোদী। কি বলবেন? मौसम बिगड़ने वाला नहीं है। मौसम বিজেপির জন্য এই পশ্চিম বাংলায় সব সময় বিগড়ে আছে। তার কারণ 2021-এর ভোটের আগেও এই ভাজপার নেতারা অমিত শাহ আর আমাদের নরেন্দ্র মোদী এসে বলেছিলেন আপকি বার 200 পার, 77-এ থমকে গিয়েছিলেন। আর কুণাল ঘোষের বক্তব্য নিয়ে বলছেন ভারতীয় জনতা পার্টির, আমি তার কাছে আমার প্রশ্ন যে এক মুখে কথা ওনারা বলেন, এই ভিক্টোরিয়া হাউসের সামনে দাঁড়িয়ে অমিত শাহজি বলেছিল যে ভাগ শুভেন্দু ভাগ, আর এই শুভেন্দু অধিকারী সারা বাংলা জুড়ে 2016-র নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গান গেয়েছিল আর বলেছিল নরেন্দ্র মোদীর আমলে সব থেকে বেকারত্ব বেড়েছে এই ভারতবর্ষের বুকে, নরেন্দ্র মোদী ভারতবর্ষের জন্য কোনো উন্নয়ন করেননি। আর যে শুভেন্দু অধিকারে ভারতীয় জনতা পার্টিরা চোর আখ্যা দিয়েছিল, আজকে তাকেই তারা বাংলার মুখ করেছে। আমাদের নয় কুণাল ঘোষের দুটো মুখ, কিন্তু ভারতীয় জনতা পার্টির পুরো দলটারই তো দুটো মুখ, যাদের একটা মুখ পশ্চিমবাংলা এখনো তৈরি করতে পারলো না। আজকে তৃণমূলের অচ্যুত সেই শুভেন্দু অধিকারীকে তারা মুখ করে বাংলার বৈতরণী পার হতে চাইছে। বাংলার বৈতরণী পার হওয়া যাবে না। আর ভারত বাংলার মানুষের সঙ্গে ভার্চুয়ালি কেন মিটিং করবে? নরেন্দ্র মোদী যদি সত্যিই জনতার দরবারে আসতে চান তাহলে মৌসম বিগড়ে গিয়েছিল, কিন্তু ওই হাওয়াই জাহাজে না করে কিন্তু রাজপথে তিনি যেতে পারতেন। সেটা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছিলেন বনগাঁর সভায়। হেলিকপ্টার বিগড়ে গেলেও তিনি কিন্তু রাজপথে তার 4 চাকা গাড়িতে করে বনগাঁর মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের সমবেদনা জানাতে এবং তিনি বাংলার মানুষের সঙ্গে আছেন সেটা প্রমাণ করে দিয়েছিলেন বলেই আবার 2026-এও এই ভারতীয় জনতা পার্টি বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় এসে মুখ থুবড়ে পড়বে। তাই ভারতীয় জনতা পার্টির জন্য বাংলা কখনোই মৌসম তৈরি করবে না, বরাবরের জন্য তাদের মৌসম বিগড়ে আছে। যতই চেষ্টা করুন না কেন ভিনদেশ থেকে এই বাংলায় একদম একদম কার্যত কটাক্ষ পাল্টা কটাক্ষ তো রয়েছে। এবার আমি সরাসরি সিপিআইএম প্রতিনিধি অনির্বাণ বাবুর কাছে যাব। কুণাল ঘোষ একদম প্রথমেই বলছেন এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা বিজেপির একদম সর্বভারতীয় মুখ, তিনি আসতে পারলেন না, অ্যাক্ট অফ গড, কটাক্ষ শুনতে পেলেন। আপনার প্রতিদ্বন্দ্বীরা কি বললো, কি বলবো? নমস্কার, শুভ সন্ধ্যা। বিষয়টা হচ্ছে প্রধানমন্ত্রী আসতে পারলেন কি পারলেন না সেটা বড় কথা নয়। আসলে পশ্চিম বাংলায় তো বিজেপির বি টিমের সরকার চলছে, আরএসএস এর দুর্গার নেতৃত্বে যে সরকার পশ্চিম বাংলায় চলছে, প্রধানমন্ত্রী আসা না আসাটা খুব একটা ফ্যাক্টর নয় পশ্চিম বাংলার মানুষের কাছে। কারণ পশ্চিম বাংলার মানুষকে যতবারই প্রধানমন্ত্রী পশ্চিম বাংলার বুকে অবতরণ করেছেন, অনেক কথা বলেছেন, দুর্নীতি মুক্ত বাংলা গড়ে তুলবেন, দুর্নীতির সঙ্গে যুক্ত যারা তারা জেলের ভেতরে থাকবে, জেলের ভাত খাবে। কিন্তু বাস্তবের মানুষের কাছে যে চিত্র উঠে এসছে, সে সারদা নারদা টেক থেকে শুরু করে এসএসসি দুর্নীতি, টেক দুর্নীতি, আরজিকর রেশন চুরি, চাল চুরি, কয়লা চুরি, গরু পাচার, সব ক্ষেত্রেই বিজেপি তৃণমূলের রক্ষা কবচ হয়ে দাঁড়িয়েছে। সুতরাং প্রধানমন্ত্রীর আসা না আসাটা পশ্চিম বাংলার মানুষের কাছে নতুন কোনো বার্তা পশ্চিমবাংলার মানুষ পাবে বলে আমরা মনে করি। একদম। আমি এবার কংগ্রেস প্রতিনিধি শৈবাল বাবুর কাছে, একদম সূচনা সভাতেই বাধা হয়ে গেল। বারবার বিজেপি দাবি করেছিল এটা সূচনা সভা, সেখানেই বাধা, সেই নিয়ে শাসক দলের কটাক্ষ। কি বল? না, এটা তো ঠিক যে শুরুতেই হোঁচট খেয়েছে।
আর নরেন্দ্র মোদীর কাছে এটা তৃণমূলের তরফ থেকে বলা হলো যে চাইলে উনি আসতে পারতো, সড়ক পথে আসতে পারতো। সড়ক পথে প্রধানমন্ত্রীর সময়সূচিতে সম্ভব ছিল কিনা আমি জানি না, কিন্তু প্রধানমন্ত্রীর ক্ষেত্রে এটা না হয় কথা, কারণ উনি তো আবার নিজেকে বলেন আমি বায়োলজিক্যাল না, ভগবান পাঠিয়েছে। তার মানে এটা প্রমাণিত যে ভগবান ওনার প্রতি আর সন্তুষ্ট নয়, রুষ্ট। এবং সেটা আজ নয়, এর আগে কয়েকটা রাজ্যের নির্বাচনে ভোট চুরি না করলে জিততে পারতেন না, মানুষ রুষ্ট, এটা প্রমাণ হয়ে গেছে। আর আমার বিজেপি প্রতিনিধি যেটা বললেন, হ্যাঁ একথা ঠিক, কুণাল বাবু মমতা ব্যানার্জির দিকে ইঙ্গিত করেছেন, দুর্নীতির অনেক কথা বলেছেন। আবার বিজেপির যারা মানে অন্যান্য নেতৃবৃন্দের প্রতি চাকরি পিসিং পিসিং পিসিং, তারা এখন উপমুখ্যমন্ত্রী হয়ে গেছে, তাদেরও এক মুখে দু কথা। তৃণমূল আর বিজেপি একই রাস্তায় চলে, এটা প্রমাণিত। একদম একদম। যদিও বা গতকালের সভাতে প্রধানমন্ত্রী সশরীরে এসে উপস্থিত হতে পারেননি, কিন্তু কিন্তু তার অডিও বার্তা তিনি পৌঁছে দিয়েছেন, এবং সেই অডিও বার্তায় কার্যত তৃণমূল কংগ্রেসের একাধিক ইস্যুতে আক্রমণ করেছেন। হ্যাঁ, আক্রমণ করেছেন এবং বলেছেন পশ্চিমবঙ্গে, এই বাংলায় জঙ্গল রাজ চলছে সরাসরি। এবং তিনি এও বলেন বিজেপিকে একবার সুযোগ করে দিন পশ্চিমবঙ্গে আসার। তার কারণ প্রধানমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় মুখ নরেন্দ্র মোদী, তিনি বাংলার জন্য অনেক কিছু করতে চান, কিন্তু তিনি করতে পারছেন না। তার কারণ কি? তার কারণ এখানে ডবল ইঞ্জিন সরকার নেই। বারবার এই কথা বলছেন। আমি উত্তর নেব শাসক দলের প্রতিনিধি। নরেন্দ্র মোদীজি বলছেন যে জঙ্গলের রাজ চলছে। অ্যাকচুয়াল সব থেকে ভারতবর্ষের বড় জঙ্গলটা হচ্ছে নরেন্দ্র মোদী, আর জঙ্গলের যত চোর চামার বাটপার গুলো আজকে ভারতীয় জনতা পার্টির সম্পদ। আসামের মুখ্যমন্ত্রী হিতেশ্বর বিশ্ব শর্মা, তার এগেস্টে সব থেকে বড় দুর্নীতির অভিযোগ তুলেছিল কারা? এই নরেন্দ্র মোদী, অমিত শাহরা। আর সেই হিতেশ্বর বিশ্ব শর্মা যখন কংগ্রেস থেকে গিয়ে আসামে তাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো, আজকে তাদের সেখানকার তিনি মুখ্যমন্ত্রী। অজিত পাওয়ারের বিরুদ্ধে 40,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছিল কারা? এই নরেন্দ্র মোদী, অমিত শাহরা। আজকে যখন শারদ পাওয়ারের সরকার তাকে ভেঙে দিয়ে অজিত পাওয়ার যখন অমিত শাহের কোলে যখন তুলতে চলে গেল, তার বিরুদ্ধে ইডি সিবিআই সব বন্ধ হয়ে গেল। আর সব থেকে বাংলায় বড় চোর যারা বলেছিল, অমিত শাহ নিজে দাঁড়িয়ে কলকাতার ভিক্টোরিয়া হাউসে গলা ফুলিয়ে বলেছিলেন ভাগ শুভেন্দু ভাগ, তোর জায়গা হবে জেলে। আজকে সেই শুভেন্দু অধিকারীকে নরেন্দ্র মোদী, অমিত শাহ কোলে বসিয়ে বাংলা দখলের স্বপ্ন দেখছে। আর যারা ডবল ইঞ্জিন সরকারের কথা বলছে, আজকে নরেন্দ্র মোদীর কাছে প্রশ্ন, আপনি তো 2000 টাকার নোট চালু করার জন্য 500 টাকা 1000 টাকার নোট বন্দি করে দিয়ে বলেছিলেন যে সমস্ত কালো টাকা ভারতবর্ষে চলে আসবে, ভারতবর্ষের সমস্ত মানুষের অ্যাকাউন্টে 15 লাখ টাকা চলে যাবে। আজ পর্যন্ত নরেন্দ্র মোদী বলুন যে কটা কালো টাকা তিনি বিদেশ থেকে ভারতবর্ষে নিয়ে এসছেন। আজকে ডবল ইঞ্জিন সরকারের বলছেন, ডবল ইঞ্জিন সরকারের নমুনা আজকে উত্তরপ্রদেশে 62 জন শিশু আজকে অক্সিজেনের অভাবে মৃত্যুবরণ করেছিল। আজকে ডবল ইঞ্জিন সরকারের কথা বলছেন। বিহারে কদিন আগে সরকার গঠন করলেন আর বুলডোজার দিয়ে গরিব মানুষের ঘর ভাঙা শুরু করে দিলেন। তাই ডবল ইঞ্জিন সরকারে বাংলার মানুষ বিশ্বাস করে না। বাংলার মানুষ বিশ্বাস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ওপর। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন প্রতিনিয়ত বাংলার মানুষের ঘরে ঘরে যে উন্নয়ন পৌঁছে দিয়েছে, সেই উন্নয়নকে আসছি একদম একদম। আমি এবার সরাসরি বিজেপি প্রতিনিধি বুলবুলিদি। এই মুহূর্তে তুমি শুনতে পেলে তোমার প্রতিদ্বন্দ্বী শাসক দল কি বলছে, এবং গতকাল নরেন্দ্র মোদী যেটা বলেছেন, পশ্চিম বাংলায় জঙ্গল রাজ চলছে এবং মোদী বাংলার জন্য কিছু করতে চায় কিন্তু করতে পারছে না। কি বলবে? প্রথম কথা বলবো, আমার বাংলার পুলিশ মন্ত্রী যিনি মন্ত্রী আছেন তিনি কি করছেন? যদি শুভেন্দু অধিকারী চোরই হন, সেই জন্মদাতাটা সেই স্থল থেকে, তাহলে সেই চোরটাকে ধরছে না কেন? আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলছি যে শুভেন্দু অধিকারী যদি চোর হয় আর এই বাংলার মুখ্যমন্ত্রী যদি পুলিশ মন্ত্রী হয়, তাহলে ধরে দেখা প্রমাণ সহ শুভেন্দু অধিকারীকে কেন কারাগারে ঢোকাতে পারছে না আমি জানতে চাই এই মঞ্চ থেকে। দ্বিতীয় হচ্ছে, আমার বাংলায় বললো যে এখানে নাকি দুমুখো কথা হয় না, অনেক কথা বললো। আমি শুধু একটা কথা বলি, এই বাংলায় যে সরকার চলছে সেটা পরিবারের সরকার, মানে পরিবারতন্ত্র চলছে। যে এখানে যদি আপনি দেখবেন যে কাউন্সিলর হয় তার পরিবারেরই পরের জন কাউন্সিলর হয়। একটা দলের কর্মী যারা দিন রাত এই দলটা, বাংলায় যে দলটা দুর্নীতিবাজ যে দলটা চলছে, সেই
কষ্টে দিন রাত খাটে, তাদের থেকে কেউ একটা নেতা মানে মন্ত্রী হয় না, মন্ত্রিত্বের পদ পায় না, কারণ এই বাংলায় পরিবারতন্ত্র চলছে। আর আমরা ভারতীয় জনতা পার্টি যারা করি, আমরা তাদের প্রমাণ সহকারে বলছি, একজন চা বিক্রেতাও দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছে আজকে। তাহলে কি করে এই বাংলার মাননীয় বলেন যে পরিবারতন্ত্র তাদের নয়? আজকে দেখুন তো, যে যুবরাজ আমরা বাংলায় নানা কথা বলছে, আজকে সে কোন স্টেজ থেকে উঠেছে, কোন লড়াই থেকে উঠেছে। জঙ্গলরাজ চলছে, কি বলবেন? বাংলায় জঙ্গলরাজ চলছে না তো কি চলছে? 8টার মধ্যে যদি মহিলাদেরকে ঘরে ঢুকে যেতে হয়, তাহলে বাংলায় জঙ্গলরাজই চলছে বলবো, কারণ 8টার সময় কলকাতায় সন্ধ্যা হয়। সেই 8টায় আমার বাংলার মুখ্যমন্ত্রী বলছে আমি নিরাপত্তা দিতে ব্যর্থ। একজন বাঙালি, একজন হিন্দু, একজন মহিলা হয়ে, একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে বাংলার মেয়েদের নিরাপত্তা দিতে ব্যর্থ। আমরা সেই মুখ্যমন্ত্রীকে বলতে চাই, এই বাংলায় জঙ্গলরাজ ছাড়া কিছু চলছে না। কারণ যদি মহিলা ক্ষেত্রেই আপনি জঙ্গলরাজ বলেন, তাহলে আমি বলবো হাতরাসে কি হয়েছে? হ্যাঁ, হাতরাসের ঘটনা কি হয়েছে? সেখানে জঙ্গলরাজ না। না, জঙ্গলরাজ কোথায় চলছে আমার জানার দরকার নেই। তার কারণ হচ্ছে আমি বাংলায় থাকি, আমার বাংলায় কি হচ্ছে আমি সেই বাংলা নিয়ে কথা বলবো। আমার দাদা ভাইরা কিছু হলে যখন নিজেদের প্রমাণ দিতে পারে না, তখন চলে যায় আসামে, তখন চলে যায় গুজরাটে, তখন চলে যায়। আপনাদের সরকার তো রয়েছে হাতরাসে, কিন্তু সেখানেও তো এই পরিস্থিতি। তাহলে বাংলায় এলে ভালো করবেন কি করে? কি করে বলছে? কেন কে বলছে? যেটা বলা হচ্ছে বাংলায় আসলে অবশ্যই সেটাকে করে দেখাবে, কারণ বাংলায় ডবল ইঞ্জিন সরকারের দরকার আছে। এই বাংলায় যুবকদের চাকরি নেই, এই বাংলায় কন্যাদেরকে নির্যাতিত হতে হয়, এই বাংলায় শিক্ষা নেই, এই বাংলায় যে এলাকা আমরা দাঁড়িয়ে আছি আজকে, এটা পার্থ চ্যাটার্জির এলাকা। উনি 26,000 শিক্ষকের মুখে এই দলদাস পুলিশ দ্বারা পদাঘাত করেছেন, উনি ফিরে এসেছেন, আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি, কিন্তু উনি 26,000 শিক্ষকের চাকরিটাকে ফিরিয়ে নিয়ে আসেন। কোথায় স্বাগত জানাচ্ছেন? আপনার দলে? কি দলে স্বাগত জানাচ্ছেন? না, একদমই নয়। কেন এরকম চোরগুলোকে আমরা দলে স্বাগত স্বাগত জানাচ্ছেন? আমরা তো না, কিছু জন বলে না যে আমাদের কাছে ওয়াশিং মেশিন আছে। হ্যাঁ, আমাদের কাছে ওয়াশিং মেশিন আছে চোরগুলোকে ধুয়ে দেওয়ার জন্য, আর তাদের চুরি না করার জন্য একটা মেশিন আছে, যার নাম, যে মেশিনটা হচ্ছেন দেশের, আমাদের সর্বশীর্ষে যিনি বসে আছেন দেশের প্রধানমন্ত্রী, তার কাছে আসলে চোরও ভাবে যে না, আর চুরি করা যাবে না। আমরা দিদির রাজ্যে চুরি করেছিলাম, আজকে আমাদেরকে সততার প্রতীক মমতা এই নামটা আর বলা যাবে না, কারণ দিদির দুর্নীতিতে, চুরিতে বাংলায় 1 নম্বরে হয়ে গেছে। আমি উত্তর নেব অনির্বাণ বাবুর কাছে। কার্যত বিজেপির প্রতিনিধি বলছেন যে একদম চোর বাটপার যারা রয়েছে, তারা প্রধানমন্ত্রীর কাছে গেলে তারা ভয় পায় এবং তারা ভালো হয়ে যায়। তিনি বললেন, একদম শুনতেই পেলেন, কি বলবেন? আমি দুটো ব্যক্তির নাম করব, মেহুল চস্কি এবং নীরব মোদী, যারা আমার আপনার জমানো ব্যাংকের টাকা মেরে দিয়ে বিদেশে পালিয়ে গেলেন। তিনি এত বড় চৌকিদার, তার মন্ত্রিসভার অরুণ জেটলিকে বলে দেশ থেকে পালিয়ে গেলেন বিজয় মালিয়া। বুঝতে পারছেন? মানে দেশের সরকার এই সমস্ত ইন্টারন্যাশনাল চোর ক্রিমিনালদের নিরাপত্তা দিচ্ছে, আর তারা সমালোচনা করছে। একদম। আমি আর উনি বলছেন পরিবারতন্ত্রের কথা। আমি মনে করিয়ে দেব, জীবনে পাড়ার ক্রিকেটে একবারও ব্যাট করেনি বা বল করেনি সেই ছেলেটা বিসিসিআই এর চেয়ারম্যান, বিসিসিআই এর সভাপতি হলো, তার নাম জয় শাহ, তিনি অমিত শাহের ছেলে। তিনি কোন যোগ্যতায় বিসিসিআই এর মতো একটা গুরুত্বপূর্ণ সংস্থার? এখানে দুর্নীতি প্রশ্ন আসছে। এখানে যে বিষয়ে কথা বলছি, আমি শাসক দলের থেকে একবারে উত্তরটা নেব। যে গতকাল মোদী একদম অডিও বার্তায় নরেন্দ্র মোদী বলেছেন যে আপনারা মোদীর বিরোধিতা করুন, একদম জমিয়ে বিরোধিতা করুন, কিন্তু বাংলার উন্নয়ন কেন আটকে রেখেছেন? আপনারা বাংলার উন্নয়ন কেন আটকে রেখেছেন? প্রশ্ন সাধারণ মানুষও জানতে চায়। বাংলার উন্নয়নে কেন আটকে আমরা রাখিনি? বাংলার উন্নয়ন যে বাংলার মানুষের ঘরে ঘরে আছে, সেটা পরপর 2016, 2021, 2024 নির্বাচনে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছেন। আর উনি পরিবারতন্ত্রের কথা বলছেন। 1 থেকে 40 নম্বর নেতাদের নাম ধরে ধরে তাদের ছেলে মেয়ে, ছেলের বৌমা, তারা সব বিজেপির বিভিন্ন পদে বসে আছে। আমরা প্রমাণ দিতে পারি। ওখানে পরিবারতন্ত্র ভারতীয় জনতা পার্টিও করে। ভারতবর্ষের রাজনীতিতে যে পরিবার রাজনীতি করে, বংশ পরম্পরায় তারা রাজনীতিতে আসে এবং বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী করে। এইটা নিয়ে ভারতীয় জনতা পার্টির বলা সাজে না। আর যারা বলছে যে হচ্ছে চৌকিদার, দেশের চৌকিদার, উনি বললেন নীরব মোদী, মেহুল চস্কি, বিজয় মালিয়ারা দেশ ছেড়ে চলে যায়। আমাদের দেশের 56 ইঞ্চি চৌকিদার দেশকে পাহারা দিতে পারে না। এমন বড় চৌকিদার পহেলগাঁয়ে ভারতীয়
ভারতীয় পাকিস্তানের বর্ডার থেকে আজকে পাকিস্তানি জঙ্গিরা ঢুকে যায়, 26 জন ভারতীয়কে হত্যা করা হয়, এই চৌকিদার পাহারা দিতে পারে না। আজকে পুলওয়ামাতে 40 জন ভারতীয় সৈনিককে আজকে RDF ঢুকিয়ে দিয়ে পাকিস্তানের জঙ্গিরা 40 জন সেনার রক্তে ভারতবর্ষ রক্তাক্ত করে, চৌকিদার পাহারা দিতে ভারতবর্ষে নিরাপদ রাখতে পারে না। একদম বাংলার উন্নয়ন কেন আটকে রয়েছে, সরাসরি কালকে একদম মঞ্চ থেকে অডিও বার্তায় প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার উন্নয়ন আটকে আছে, বাংলার উন্নয়ন সঠিকভাবে হচ্ছে না, এটা ঠিক কথা। চুরি দুর্নীতি এটা বড় কারণ, কিন্তু নরেন্দ্র মোদী জঙ্গল রাজের কথা বলছেন। 2016 সাল থেকে আজকে 25 সাল, নরেন্দ্র মোদীরা ইডি, সিবিআই, NIA তারা কোন জায়গাটা প্রমাণ করেছে, কেন করেনি, সব জায়গায় তারা তথ্য প্রমাণ দিতে না পেরে ছাড়া পেয়ে গেছে। এটা হচ্ছে তৃণমূল আর বিজেপি সেটিং এর কারণে। যে দেখবেন এই ভোটের আগে একদল 50 জন তৃণমূল থেকে বিজেপিতে যাবে, 50 জন বিজেপি থেকে তৃণমূলে আসবে, এই দল ওই দলের মধ্যে চলবে আর এই খেলা চলতে থাকবে, কোনো কিছুই হবে না এখানে। নরেন্দ্র মোদী জানেন ভোটকে হিন্দু মুসলমান ভাগ করে রাখবো, পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি থাক, পেছনের দরজা দিয়ে আমাকে সাহায্য করবে, আর দিল্লিতে আমি ক্ষমতায় থাকবো, এই হচ্ছে এদের ইকুয়েশন। একদম বাংলার উন্নয়ন আটকে রয়েছে বলছে, কি উন্নয়ন আটকে রয়েছে বাংলার? দেখুন, যখন কোনো উন্নয়ন আটকে থাকে, তার মানে দেশের প্রধানমন্ত্রী যখন টাকাটা পাঠাচ্ছে, আমাদের দেওয়া ট্যাক্সের টাকা যখন যাচ্ছে, সেই টাকাই ফিরে আসছে জনগণের জন্য, তাহলে সেই টাকাটা জনগণের ঘরে কেন যাবে না? সেই টাকাটা কেন বকেয়া টাকা বারবার বলা হচ্ছে যে পাচ্ছে না, রাজ্য সরকার বারবার বলছে কেন্দ্র তাদের বকেয়া টাকা, আমার আপনার GST ট্যাক্সের টাকা পাঠাচ্ছে না কেন্দ্র রাজ্য। আমি সেটাই বলতে চাইছি, যে টাকাটা দেবে সেই টাকার তো একটা হিসাবও চাইবে কেন্দ্র। আমি টাকার পর টাকা দিয়ে যাব, আর এই বাংলার নেতা মন্ত্রীদের বান্ধবীদের ঘর থেকে কোটি কোটি টাকা পাওয়া যাবে, সেই টাকার হিসাব দিতে পারবে না এই বর্তমান সরকারের যে সমস্ত নেতা মন্ত্রীরা আছে। তাহলে হিসাবটা দিক, তারপর টাকা নিক। বলিনি একবারও বকেয়া, আমি বলিনি, উনি বলেননি একবারও যে বকেয়া টাকা দেওয়া হবে না। বারবার হিসাব যখন চাওয়া হচ্ছে, কেন গরমিল দেখাচ্ছে, কেন হিসাবটা পাঠাতে পারছে না? দ্বিতীয় কথা হচ্ছে, আমার এখানে যিনি দাঁড়িয়ে আছেন এই শাসক দলের পক্ষ থেকে, উনি বললেন, উনি স্বীকার করলেন যে হ্যাঁ ওদের মধ্যেও পরিবারতন্ত্র আছে, কারণ উনি বললেন হ্যাঁ। আপনি যে বিষয়টা বলেন, অন্য রাজ্যকে একই বিষয় একইভাবে টাকা দিচ্ছে, মানে দুর্নীতি থাকলেও তো সেখানে টাকা চলে যায়। দেখুন, একটা কথা বারবার বলবো, আমি বাংলায় থাকি, বাংলার মাটিতে থাকি, বাংলার জল খাই, বাংলা নিয়ে কথা বলি। আমি দেশের অন্যান্য রাজ্য নিয়ে কথা বলবো যখন আমি তার ডিটেলসটা পাবো। অবশ্যই যে টাকা দেবে তাকে হিসাবটা দিতে হবে। এটা হিসাব দিচ্ছেন না, আপনারা হিসাব দিচ্ছেন না, সেই কারণে সাধারণ মানুষের টাকা হিসেব দিচ্ছে না, সর্বৈব মিথ্যা কথা। যদি হিসাব সরকার না দিত, 100 দিনের টাকা অন্যায় ভাবে আটকে রাখার পরে মহামান্য সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বলেছে অবিলম্বে পশ্চিম বাংলায় 100 দিনের কাজ চালু করতে হবে। এবং আমরা যদি হিসাব না দিয়ে থাকি, যেদিন দিল্লিতে অভিষেক ব্যানার্জি সংসদীয় দল নিয়ে গিরিরাজজির সঙ্গে দেখা করতে গিয়েছিল, তিনি সেদিন পালিয়ে গিয়েছিলেন কেন আমাদের সংসদীয় টিমের সঙ্গে দেখা না করে পিছনের দরজা দিয়ে? এখন উত্তর দাও। কথা হচ্ছে, পালিয়ে গেছেন এই কথাটা কেন বলছেন? অভিষেক ব্যানার্জি তো গেছিল কোনো ব্র্যান্ডের অ্যাড দিতে। যাদের যাদের নিয়ে গেছে তারা কি সাধারণ মানুষের কথা ভাবে? তারা সাধারণ সাংসদ হয়েছে, তারা এখনো কোনো মানুষের কাছে যায় না। যারা মানুষের ভোটে আজকে সাংসদ পদের অধিকারী হয়েছে, আমরা দেখেছি নুসরাতকে, আমরা দেখেছি অনেকজনকে, বলা যাবে না এদের দলে কি কি নমুনা আছে। তো আমি বলবো যে যেখানে এইখানে মানে দুর্নীতি চলছে, সেই দুর্নীতির প্রমাণ এই বাংলার প্রতিটা মানুষ টিভির পর্দায় প্রতিদিন দেখতে পায়। কিভাবে টাকা চুরি হয়ে যাচ্ছে, কিভাবে আমার বাংলা থেকে স্বাস্থ্য চুরি হয়ে গেছে। আপনি যান না, এখান থেকে বেশি দূরে নয়, পিজিতে যান। যদি সাধারণ মানুষ একটা বেড পরিষ্কার ভাবে পেয়ে যায়, অসুস্থ পেশেন্ট যদি বেড পেয়ে যায়, তাহলে বুঝবো আমার বাংলা শিক্ষা মানে স্বাস্থ্য ব্যবস্থা ভালো আছে। আমার বাংলার স্বাস্থ্য ব্যবস্থা ভালো নয় বলেই এই বাংলার ভাইপোকে চলে যেতে হয় বিদেশের মাটিতে পা রাখতে, তার চোখের অপারেশন করাতে। আমি জানতে চাই, 1 মিনিট, আমার এই বাংলা থেকে স্বাস্থ্য ব্যবস্থা এতটাই বেহাল অবস্থা, যেখান থেকে একটা মরা মানুষের মর্গ থেকে চোখ চুরি হয়ে যায়। এই বাংলায় কি কি বলবো, কি কি চুরি হয়নি? আমার বাংলায় শিক্ষা চুরি হয়েছে, রেশন চুরি হয়েছে, স্বাস্থ্যে চুরি হয়েছে। কংগ্রেস প্রতিনিধিরা একটু আগেই আপনাদের সামনে বললেন যে তৃণমূল বিজেপি সেটিং তত্ত্ব, কি বল? দেখুন, আমি একটা কথা বলবো, যারা মানে বলছে যে সেটিং তত্ত্ব, আমি এদের কথা মানি না। তার কারণ যে সেটিং নিয়ে যদি আমরা রাজনীতি করতাম, তাহলে আমরা অনেকদিন আগে এই বাংলাকে দিদির ছত্রছায়ায়, দিদির আঁচলের তলে আমরা থেকে রাজনীতি করতাম। আমরা সেই রাজনীতি করি না, আমরা রাজনীতি করি বাংলার মানুষের মানে যেটা ন্যায়। আমি আসবো, আমি শৈবাল বাবুর কাছে একটা প্রশ্ন, যে দুই তরফের বক্তব্য আপনি শুনলেন, বাংলার উন্নয়ন আটকে রয়েছে, যে টাকা আটকে রয়েছে,
আমাদের কেন্দ্রের কাছে। রাজ্য সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে বকেয়া টাকা দেওয়া হচ্ছে না, আর কেন্দ্র সরকার থেকে বলছে হিসেব পাওয়া যাচ্ছে না, হিসেব দেওয়া হচ্ছে না। ভুগছে তো সাধারণ মানুষ। আমার এটাই কথা, কেন্দ্রীয় সরকার বলছে হিসাব দিচ্ছে না কিন্তু ব্যবস্থা নিচ্ছে না, আর এরা বলছে পাওয়া যাচ্ছে না। দুজনের বল ঠেলাঠেলির মধ্যে দিয়ে সাধারণ মানুষ, যেরকম উনি বললেন হাসপাতালে চিকিৎসা নেই, ঠিক কথা। আবার জাল ওষুধ তৈরি করা কোম্পানিরা নরেন্দ্র মোদীর ইলেকট্রাল বন্ডে টাকা দিয়েছে, আর জাল ওষুধ তৈরি করে জীবনদায়ী ওষুধ মানুষ মরে যাচ্ছে, বল ঠেলাঠেলি চলছে, চিকিৎসা নেই বলছে এটা নেই, কিন্তু গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, তারা বঞ্চিত হচ্ছে, তারা অত্যাচারিত হচ্ছে। উনি বলছিলেন হ্যাঁ এ কথা ঠিক, যেটা আমাদের আরজিকরের ঘটনা ঘটেছে লজ্জার, কিন্তু বিকল্পকে যারা বিলকিস বেগমের ধর্ষণের 11 জন ছাড়া পাওয়াকে গলায় মালা পরিয়ে বরণ করে, তারা এই আরজিকরের ঘটনার বিকল্প। আপনাকে বিচার করতে হবে, মানুষকে বিচার করতে হবে। আপনি হাতরাস উন্নয়নের কথা বললেন, উনি বললেন আমি বাংলার কথা বলবো। একটা জাতীয় দল করেন, আঞ্চলিক দল নয়। জাতীয় দল করতে গেলে সমস্ত দায় নিতে হবে। বিজেপির এখানকার বক্তব্য, আবার রাজস্থানের বক্তব্য দায়ও নিতে হবে। যে কথা আমি বললাম, যেরকম মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস বলতেন অজিত পাওয়ার একদিন চাকরি পিসিং পিসিং পিসিং, আজকে অজিত পাওয়ার উপমুখ্যমন্ত্রী, উনি বললেন আমাদের দলে এলে আর অন্যায় করে না নরেন্দ্র মোদীর কাছে গেলে। কিন্তু আগের অন্যায়গুলো চাপা পড়ে যায় কেন? অন্যায় না করতে পারে, যে অন্যায়ের কথা বলে প্রচার করেছেন সেই অন্যায়ের কেসগুলো বন্ধ হয়ে যায় কেন, ধামাচাপা পড়ে যায় কেন? এর উত্তর তো বিজেপিকে দিতে হবে। একদম একদম। আমাদের আরো একটা বিষয়, দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, মাঝে পড়ে আছে কে? আমি, আপনি, সাধারণ মানুষ যারা রয়েছে। হ্যাঁ, এই দুর্নীতির মাঝে পড়ে এই দুর্নীতির জাতাকলে কারা কারা আজকে ভুক্তভোগী? সাধারণ মানুষ। এবং আরেকটা বিষয়, গতকাল প্রধানমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় মুখ নরেন্দ্র মোদী, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে তৃণমূল সরকার, হ্যাঁ এই যে তৃণমূল সরকার, সেই তৃণমূল সরকারের সাথে সাধারণ মানুষ তৃণমূল সরকারকে রাজত্বে এনেছিলেন বাম আমলের যে জঙ্গলরাজ, সেই জঙ্গলরাজ বন্ধ করার জন্য। কিন্তু ক্ষমতায় আসার পর সেই তৃণমূল বাম আমলের যারা জঙ্গলরাজ চালাতো তাদেরকেই দলে নিয়েছে, যার জন্য সাধারণ মানুষের কোনো সুবিধা হয়নি। সাধারণ মানুষ যে ভালো একটা সরকার আশা করেছিল সেটা পায়নি। কার্যত তৃণমূল সিপিএম এর সমস্ত যারা করাপ্টেড তাদেরকে তারা দলে নিয়েছে। এই প্রশ্ন আমি সরাসরি, তৃণমূল করাপ্টেড কাউকে দলে নিয়েছে এ কথা আমি মানবো না। এই কারণে তৃণমূল সিপিএম থেকে নিয়েছে, সিপিএম থেকে নিয়েছে এ কথা আমরা মানে, সিপিএম এর সাধারণ কর্মী জনসাধারণ যারা, যদি নিচের তলার লোক কেউ আমার দলে আসতে চায় তাকে নেব না, এরকম রাজনীতিতে বলা যায় না। তার আগে একটা কথা বলি, উনি একটু আগে বললেন যে চোখ চুরিটা যখন বলেছিল চোখ চুরি হয়ে গেছে, শুভেন্দু অধিকারী বড় চোর, কিছু হলেই চেন্নানো শুরু করে দেয়। তারপরে যখন ফরেন্সিকে গিয়ে ধরা করলো চোখটা কোনো চুরি হয়নি, তারপরে কোনো কথা নেই। নারী সুরক্ষার কথা বলছে, নারীর সম্মান যারা বিক্রি করে রাজনীতি করে। দুর্গাপুরের যে ধর্ষণের ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী তার বাবাকে টাকা খাইয়ে মিথ্যা করে বলে ধর্ষণের অভিযোগ তুলেছিল, পরবর্তীতে প্রমাণ হয়েছে যে ওই ছাত্রীটি তার সহপাঠীর সঙ্গে প্রতিদিন সেইখানে ঘুরতে যেত এবং সেই সহপাঠীর সঙ্গেই তাদের দুজনের সহমতে শারীরিক সম্পর্ক হয়েছিল, সেখানে কোনো ধর্ষণের কাণ্ড ঘটেনি। আর আজকে আর্থিকরের কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ 24 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করেছিল। ইডি সিবিআইয়ের জন্য গিয়েছিল কারা? হাইকোর্ট, সুপ্রিম কোর্টে। কিন্তু যে বিষয়টা বললাম ওই বিষয়টা একটু বলবেন যে তৃণমূলের তরফ থেকে সিপিএম এর যারা করাপ্টেড লোক তাদের নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী একজন করাপ্টেড বলুন না, আব্দুল রেজ্জাক মোল্লা হচ্ছে আমাদের তৃণমূলে যোগদান করেছেন, একজনও কেউ পশ্চিমবাংলার বলুক যে আব্দুল রেজ্জাক মোল্লা করাপ্টেড? আমি উত্তর নেবো। আচ্ছা, উনি কি বললেন, মানে সিপিএম থেকে কোনো দুর্নীতিগ্রস্তকে তৃণমূল আশ্রয় দেয়নি, উনি এটাই বললেন তো? আমি বলবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম উনি মনে শুনে থাকবেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একজন নারী নির্যাতনের অভিযোগ উঠেছিল। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবিতে তৃণমূল গোটা পশ্চিম বাংলা জুড়ে মিছিল করেছিল, আমরা সবাই জানি। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এখন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। তাহলে কারা আশ্রয় দিচ্ছেন? এরকম আরো বহু উদাহরণ দিতে পারি। মানে প্রধানমন্ত্রী যেটা বলেছেন একদম সঠিক। আমি আসছি,
প্রধানমন্ত্রী যে অভিযোগ তুলেছে যে সিপিএম এর যত করাপ্টেড সব তৃণমূলে নামা হয়েছে। একদম। এবং এটা মমতা ব্যানার্জি অনেক আগেই বলেছেন, আপনাদের মনে থাকবে, আমরা হয়তো বুঝতে ভুল করেছিলাম। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার আগে দুটো স্লোগান দিতেন, একটা হচ্ছে বদলা নয় বদল চাই। হ্যাঁ, এটা ঠিক যে যারা অত্যাচার করেছে সিপিএম এর তাদের উপর বদলা হবে না, তাদের পতাকা বদলে তৃণমূলে নিয়ে নেওয়া হবে। আরেকটা বলতেন স্লোগান, কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সিপিএম এর যারা দুর্নীতিবাজরা করে কর্মে খাচ্ছে তাদেরকে দলে নিয়ে ওদের খাওয়া বন্ধ হলো, আমরা এবার ওদের সাথে খেতে থাকবো। দুটো স্লোগানের মানে ছিল এটা, আমরা পরে বুঝেছি। একদম। আমি এবার বিজেপি প্রতিনিধি ভুলগুলি দিই। একটা কথাই বলবো, উনি খুব সুন্দরভাবে বললেন যে চোখটা চুরি হয়নি। যাক, উনি স্বীকার করলেন, এবং আমার কংগ্রেস দিদি দাদা ভাই আছেন, উনিও কোনো আমার মতে সমর্থন জানিয়েছেন। কারণ বাংলায় দুর্নীতি হচ্ছে, এটা বাংলার প্রতিটা মানুষ, ঘরে ঘরের প্রতিটা মানুষ জানে। আমি একটা কথা বলবো, চোখটা চুরি হয়নি, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার এতটাই বেহাল অবস্থা। যে বিষয়টা বললাম সেই বিষয় একটুখানি ওরা ইঁদুরে খেয়ে চলে যায়, সেখানে কোথায় থাকে স্বাস্থ্য কর্মী যারা ওখানে থাকে, তারা কোথায় থাকে? আর এই বাংলায় দিদি বলছেন যে দিদি 1 নম্বরে। আমরা দেখেছিলাম 2021-এ স্লোগান ছিল বাংলা নিচের মেয়েকে চায়। এই দাদাভাই এক্ষুনি যেভাবে বললেন যে ওটা লাভ অ্যাফেয়ার ছিল, ওরা প্রতিদিন মাঠে গিয়ে দেখা করতো, ওদের মধ্যে ফিজিক্যাল রিলেশন ছিল। আমি বলবো দাদাভাইকে সেই সময় ক্যামেরা ধরে দাঁড়িয়েছিলেন ওখানে। বাংলার প্রতিটা মেয়ে নির্যাতিত হয়, আর আমার বাংলার মহিলা মুখ্যমন্ত্রী বলেন এটা ছোট্ট ঘটনা, এটা লাভ অ্যাফেয়ার্স। আমি শুধু জানতে চাই তাদের শাস্তি গেল। বাংলার মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, উনি সর্বশেষ বসে আছেন, উনি পুলিশ মন্ত্রী, ওনার কাছে তাদের ধরার জন্য কেন কোনো মানে যে বিষয়টা বললাম সেই বিষয়টা বলুন আরেকবার। যে বিষয়টা আমরা বললাম যে কালকে নরেন্দ্র মোদী বারবার বলেছেন যে সিপিআইএম এর যত করাপ্টেড নেতা রয়েছে তাদেরকে তৃণমূলে নেওয়া হয়েছে। আজকে যারা তৃণমূলে আছে তারা আপনাদের কি মনে হয় নতুন করে জন্ম নিয়েছে? জন্ম তো নেয়নি। 34 বছর যে রাস্তা আমার বাংলায় চলছিল, যারা শিক্ষাটাকে খেয়ে নিয়েছিল, যারা বলেছিল ইংরেজি শিক্ষা থেকে বাংলাকে দূরে রাখো, তারাই আজকে এই বর্তমান দুর্নীতিবাদ সরকারে এসে বসে আছে। তাদের মধ্যে বহু নাম রয়েছে, তারা বসে আছে। দেশের প্রধানমন্ত্রী কোনো একটা ভুল কথা বলেনি, কারণ যে দলের শাসক দলে আজকে দুর্নীতি করছে যারা, তারা কেউ হঠাৎ করে জন্ম নিয়ে দিদির কোলে আঁচলের তলায় চলে যায়নি। তারা আজকে এসেছে সেই দল থেকে যারা ইংরেজি তুলে দিয়েছিল, তাদের দেখা দেখি আমার বাংলা দিদিমণি পুরো বাংলা মানে বাংলা মিডিয়াম স্কুলগুলোকে তুলে দিচ্ছে। কারণ আমার বাংলার ফিরহাদ হাকিম বাবু বলেছেন বাংলার 50% মানুষকে তিনি উর্দুতে কথা বলবেন। তাহলে বাংলায় বাংলা স্কুল থেকে কি হবে? তাই বাংলা স্কুল তুলে দেওয়ার চেষ্টা চলছে। একদম, আমি উত্তর নেব। অ্যাকচুয়াল যদি আমি রাজনৈতিক শিক্ষা না থাকে ভুলভাল বলবো। আজকে দিদি বাংলা স্কুল তুলে দিচ্ছে না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বাংলার প্রাইমারি স্কুলের ছাত্রদের পড়াশোনায় আরো বেশি করে উৎসাহী করার জন্য আজকে মিড ডে মিলের খাবারটা ঠিক টাইমে পৌঁছে যায়। আজকে স্কুলের ব্যাগ, বই, জামা, জুতো থেকে শুরু করে পেন পেন্সিল পর্যন্ত আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার স্কুলের মানুষের হাতে তুলে দেয়। আর আজকে উনি বলছেন যে লাভ অ্যাফেয়ার, বলছেন দুর্গাপুরের কাণ্ড থেকে হঠাৎ শুভেন্দু অধিকারী ব্যাকবাইট করলেন কেন? ও বাবাকে তো উড়িষ্যা থেকে উড়িয়ে নিয়ে এসেছিলেন টাকা পয়সা খাইয়ে, তারপরে সেই বাবা নাক্ষত খেয়ে এখান থেকে বাংলা থেকে চলে গেল কেন? আমরা তো সেখান থেকে সরে আসতে বলিনি। আজকে আরজি করের তদন্তভার কাদের হাতে ছিল? মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ 24 ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করেছিল, তার কোর্ট তাকে সাজা দিয়েছে। আর ইডি সিবিআই এর কাছে গেছিল কারা? এই শুভেন্দু অধিকারী আর আপনার হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা। আজকে ইডি সিবিআই নতুন করে কিছু প্রমাণ করতে পারলো। আর আজকে নারী সুরক্ষার কথা বলছেন। ভারতীয় জনতা পার্টির নির্লজ্জ নোংরা এরা মহিলাদের সম্মানের কথা বলে। আর নন্দীগ্রামের মেয়ে অষ্টমী গিরি আজকে তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার একজন কর্মী বলে এই বিজেপির আইটি সেল একজন অবিবাহিত মেয়েকে গর্ভবতী ছবি দিয়ে নোংরা ভাষায় তাকে আক্রমণ করে। সেই ভারতীয় জনতা পার্টির কাছে একদম আক্রমণ, পাল্টা আক্রমণ, এই তো চলতেই থাকবে। কিন্তু আমাদের স্বল্প সময়ের মধ্যে এই মুহূর্তের আরো একটা বিষয়, যে বিষয়টা এই অনুষ্ঠানে অন্তত বলতে হবে। হ্যাঁ, বলতে হবে। তার কারণ আমরা দেখেছি গতকাল যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার অডিও বার্তায় বলছেন, শুরু করছেন, তখন কিন্তু তিনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নাম নিয়ে তার সেই অডিও বার্তা শুরু করলেন, আমরা দেখলাম। কিন্তু মতুয়া সম্প্রদায়ের যে ভোটাধিকার, সেই নিয়ে প্রশ্ন চিহ্ন দাঁড়িয়েছে। মতুয়া সম্প্রদায়ের প্রত্যেকটা লোক সেই নিয়ে আতঙ্কিত। তারা জানতে চাইছেন 2026-এ তারা ভোট দিতে পারবেন তো আদেও? কিন্তু প্রধানমন্ত্রীর মুখে সেই নিয়ে আমরা একটাও কথা
অস্বাভাবিকভাবে শুনতে পেলাম না, আমরা উত্তর নেব। আমি তার আগে দুটো কথা বলবো দাদা ভাই, খুব 1 মিনিটের জন্য বলবো। একদম যে বিষয়টা তুললাম সেই বিষয়টা একটু বলতে হবে। আমি বিষয়টা বলবো 1 মিনিটের জন্য। আমার বাংলার সত্যি শিক্ষা ব্যবস্থা এত ভালো অবস্থায় রয়েছে যেখানে ডিম চুরি হয়ে যায়, যেটা ছোট ছোট শিশুরা খাবে সেই ডিম চুরি হয়ে যায়। আর দাদা ভাই খুব সুন্দরভাবে ওরা স্কুল ব্যাগ দেয়, জামা দেয়, বই দেয়, কিন্তু প্রতিটাতে আমার এই বাংলা দিদিমণির ছাপ থাকে, সেটা জুতো থেকে একদম মাথার চুল পর্যন্ত দিদিমণির ছাপ দিয়ে রেখেছে। এবার আসি আপনার কথায়, আপনি বলছেন মতুয়া সমাজে যে ওরা ভোট দিতে পারবে কিনা। দেখুন একটা কথা, আমি বলছি না, ওনারা নিজেরা বলছে আতঙ্কিত। দেখুন একটা কথা হচ্ছে যে যারা কথা বলে লিখুন, যিনি মানে অরিজিনাল ভোটার সে থাকবে, এবং যারা ওখান থেকে বিতাড়িত হয়ে পাশে এসেছে ধর্মের কারণে হোক বা ওখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, তারা যেন যোগ্যতা মানে তাদের যেন যোগ্যতা অনুযায়ী তাদের ভোটাধিকারের কার্ডটা করে দেওয়া হয়, তার ব্যবস্থা করা হচ্ছে। হয়তো যারা এখনো হয়নি তারা হয়তো সংশয় আছে। আমার বাংলায় প্রতিটা মানুষ SIR এ যারা ফর্ম ফিল আপ করেছে তারা অনেকেই সংশয় আছে, কারণ 2002-তে হয়তো কারোর বাবার নাম পাওয়া যায়নি, কিন্তু এটা কোথাও বলে দেওয়া হয়নি। এই বার্তাটা এই দুর্নীতিবাদ সরকার বাংলার মানুষের মনে ঢোকাচ্ছে, এবং প্রতিটা মানুষের মনে। কদিন আগে মাতুয়াদের সাথে উনি মিশেছিলেন এবং ওখানে গিয়ে উনি এটা বুঝিয়ে দিয়েছেন। যে মাতুয়া সমাজের কথা আজকে বলছেন, আমার বাংলার মুখ্যমন্ত্রী তাকে কি নামে ডেকেছিল আশা করি আমরা ভুলে যাইনি, তাই না? তো তিনি যেভাবে অপমান করেছিলেন একজন সাধু সন্তকে বা একজন মানে আমার এই বাংলায় যারা সাধু সন্তরা আছে তাদেরকেও যে ভাষায় উনি অপমান করেন সেটা আমরা কেউ ভুলে যাইনি। আমি শুধু একটা কথাই বলবো, SIR এর মাধ্যমে যারা বৈধ তারাই মানে ভোটদানের অধিকার পাবে, যারা অবৈধ তাদেরকে চলে যেতে হবে। না, কিন্তু প্রশ্ন মতুয়ারা আশঙ্কা কেন? এই মতুয়ারা যারা দীর্ঘদিনে ভারতবর্ষে রয়েছে তাদের ভোটাধিকারকে এরকম এরকম আশঙ্কার মুখে কেন ফেলা হচ্ছে? দেখুন, কোনোভাবেই আশঙ্কার মুখে ফেলা হয়নি। আমি বারবার বলছি, বাংলায় এখন অনেক মানুষ আছে যাদের মধ্যে SIR নিয়ে ভয় আছে যে আমাদেরকে কি ডিটেনশন ক্যাম্পে দিয়ে দেওয়া হবে নাকি আমাদেরকে ওপারে করে দেওয়া হবে। তা কিন্তু না, একটুখানি তারা ধৈর্য ধরুক, এবং তারা যদি ন্যায্য ভোটার হয়, তারা যদি পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের যদি নাগরিক হয়, তারা তাদের নাগরিকত্ব পাবে এবং ভোটদানের অধিকারও তাদের দেওয়া হবে। বাংলায় যেভাবে SIR শুরু হওয়ার আগে আমার বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল আমি SIR হতে দেবো না, আমার যতক্ষণ দেহে প্রাণ থাকবে আমি একটা ভোটারের SIR ফর্ম ফিল আপ না হলে আমি ফর্ম ফিল আপ করবো না। আমরা দেখলাম উনি কিভাবে ওখানে গিয়ে বার্তা দিচ্ছেন যে আমি SIR ফর্ম ফিল আপ করিনি, আর সোশ্যাল মিডিয়ার ভাইরা দেখিয়ে দিল যে কিভাবে তিনি অনলাইনের মাধ্যমে নিজের ফর্মটা ফিল আপ করেছেন। উনি এক্ষুনি একটু আগে অষ্টমী গিরির কথা বলছে, বাংলার একজন মহিলা হয়ে অষ্টমী গিরির কথা বলছে। সেই ভিডিওটা কে করেছে? পুলিশ মন্ত্রী এখানেও ব্যস্ত, ধরুক না। যে মিডিয়া থেকে করেছে, যখন রেখা পাত্রকে অপমান করছিল তখন মনে হয়নি রেখা পাত্র বাংলার একটা মেয়ে, রেখা পাত্র সেই বাংলার মেয়ে যে বাংলার। উত্তর নেবো, উত্তর। মুখ্যমন্ত্রীকে SIR ফর্ম ফিল আপ করতে হয় না, এটা নির্বাচন কমিশনের বিধি। সেই শিক্ষাটাই যার নেই, রাস্তায় এসে চেল্লালে হবে না। আর উনি এক মুখে কত কথা বলছে যে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের নাগরিক যদি হয় তার তাহলে নাগরিকত্ব প্রমাণ করতে হবে না। তা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের নাগরিক যদি হবে তাকে আবার নাগরিকত্ব প্রমাণ। আজকে আতঙ্কিত মতুয়ারা, মতুয়ারা আতঙ্কিত এই কারণে যে আজকে যারা 2002 সালে যাদের কোনো পারিবারিক লিঙ্ক নেই, অথচ 2002 পরে যারা ওপার থেকে নির্যাতিত হয়ে পারে এসছে, যাদের 2002 সালে নাম নেই, তাদের কি হবে? আজকে তাদের ভোটার লিস্টে কি করে নাম দেবে? উনি বলছেন তাদের ভোটারের নাম তোলার ব্যবস্থা, উনি নাম তোলার কে? ভারতবর্ষের সংবিধানে কে নাগরিক হবে? গতকাল নরেন্দ্র মোদী একটা পোস্ট করেছেন যে CA এর মাধ্যমে তাদেরকে আসতে হবে। CA এর মাধ্যমে যদি আসতে হয় তাহলে CA তে ফর্ম ফিল আপ করার মানেই হচ্ছে সে ভারতবর্ষের নাগরিক নয়। তাহলে যে ভারতবর্ষের নাগরিক নয় সে ভারতবর্ষে থাকবে কোন লজ্জায়? আমি নরেন্দ্র মোদী যে বলছেন, আমি আগের কথা এটা আগে বলে নিচ্ছি আপনাকে। সুব্রত ঠাকুর টাকা নিয়ে ফর্ম ফিল আপ করিয়েছেন। আজ সেই সুব্রত ঠাকুর বলছেন একটা দুটো ভোট হয়তো দিতে পারবে না, পরে ঠিক হয়ে যাবে। তা মতুয়ারা আতঙ্কিত হবে না? একটা দুটো ভোট হয়তো ভোট দিতে পারবে না, তারপর ঠিক হবে। মানে CA এর আবেদন করবে, নাগরিকত্ব পাবে, তারপরে ঠিক হবে। অবশ্যই আতঙ্কিত হবে। যাদেরকে বলেছিলেন এটা করুন আপনারা অনেক অ্যাডভান্টেজ পাবেন, সঙ্গে সঙ্গে নাগরিকত্ব হয়ে যাবে, ভোটে নাম উঠে যাবে। আর আগে যে কথাটা হচ্ছিল, নরেন্দ্র মোদী বলেছেন CPM এর দুর্নীতিবাজরা দলে ঢুকে গেছে, ঠিক কথা। আর সারা দেশে যাদেরকে দুর্নীতিবাজ বলেছেন তারা সবাই বিজেপিতে ঢুকে গেছে, এটাও ঠিক কথা। দুটোকেই একসাথে মানতে হবে নরেন্দ্র মোদীকে। আমি CPIM প্রতিনিধি। গোল গোল কথা বলে লাভ নেই। এই যে ভারতীয় নাগরিকত্বের আইন 2003 সালে
মমতা ব্যানার্জি যখন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার সদস্য ছিল, ডেপুটি স্পিকারের দিকে সেই দিন দাঁড়িয়ে ভোটার লিস্ট ছুঁড়ে মেরে বলেছিল বামপন্থীরা বাংলাদেশিদের ভোটে যেতে। আর সেই সময় দাঁড়িয়ে SRER পশ্চিমবাংলায় হয়েছিল। তার পরবর্তী 2004 সালের নির্বাচনে প্রমাণ হয়ে গেছে বামফ্রন্ট সরকার মানুষের ভোটেই যেতে, কোনো বাংলাদেশিদের ভোটে যেতে না। আর যারা বলছেন যে মতুয়াদের ভোট, মতুয়াদের নিয়ে রাজনীতি তৃণমূল, কংগ্রেস এবং বিজেপি করেছে। এক সময় তারা বলেছিল যে CAA ফর্ম ফিল আপ করুন। CAA ফর্ম ফিল আপ কেন করবে তারা? কেন করবে CAA ফর্ম ফিল আপ? আসলে মতুয়াদের সঙ্গে প্রতারণা করেছে এই বর্তমান রাজ্যের তৃণমূল সরকার। তারা একরকম ভাবে তাদের বুঝিয়েছে, আর বিজেপির যারা রয়েছে শান্তনু ঠাকুর সহ যারা রয়েছে বিজেপির সাংসদ, তারা একরকম ভাবে বোঝাচ্ছে। একদম এই SIR হ্যাঁ, এই SIR এ যাদের নাম বাদ যাচ্ছে, এই মুহূর্তে SIR এর যে খসড়া তালিকা সেটা কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত করে দেওয়া হয়েছে। এবার সেখানে যাদের নাম বাদ যাচ্ছে তাদেরকে ডাকা হবে, সেখানে তারা যাবেন। বিষয়টা হচ্ছে আবার সেই, আমরা যদি একটু পিছনের দিকে যাই, ডিমনিটাইজেশন, নোটবন্দি দেখেছিলাম, ব্যাংকের বাইরে লম্বা লাইন, সেখানে বহু মানুষ মারা গেছিল সেই লাইনে দাঁড়িয়ে। হ্যাঁ, কিন্তু যে কারণে আমরা সেই নোটবন্দি এটাকে মেনে নিয়েছিলাম, সহ্য করেছিলাম, তার কারণ আমরা ভেবেছিলাম কিছু কালো টাকা উদ্ধার হবে, যার জন্য সাধারণ মানুষের কিছুটা সুরাহা হবে। কিন্তু তেমন কোনো তো ফলাফল আমরা পাইনি। কিন্তু এই SIR এর যে কাণ্ড, এটাও কিন্তু একই ধরন। সেই যাদের নাম আসেনি তাদেরকে আবার বিভিন্ন ডকুমেন্ট, নথি জোগাড় করে লাইনে দাঁড়াতে হবে, আবার সেখানে গিয়ে তাদের নিজস্ব পরিচয়পত্র প্রমাণ করতে হবে। আদেও কি বাদ যাবে? যেটা বিজেপির তরফ থেকে বারবার দাবি করা হয়েছে, বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন যে 1 কোটি রোহিঙ্গার নাম বাদ যাবে। খসড়া তালিকা তো প্রকাশিত, বাদ গেছে 1 কোটি রোহিঙ্গার নাম বাদ গেছে। প্রশ্ন এখানে আমাদের একটাই, সাধারণ মানুষকে যে নাজেহাল করা হবে, সাধারণ মানুষের সমস্ত কাজ, তাদের দৈনন্দিন যে কাজ, তাদের দিন যাপনের যে কাজ, সেই কাজ কর্ম ছেড়ে তারা যে এই লাইনে দাঁড়িয়ে 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 কাটাবে, তার দায় কে নেবে? তার দুবেলা দুমুঠোর খাবার সঞ্চয়ের জন্য তার যে কাজ, সেই কাজ কে করবে? আমি প্রশ্ন করবো বিজেপি প্রতিনিধির কাছে। প্রথমে একটা কথা বলবো, এই বাংলার মুখ্যমন্ত্রী যিনি আজকে SIR এর বিরোধিতা করছেন, তিনি SIR এর জন্য রাস্তায় হেঁটেছিলেন। তিনিই বলেছিলেন বাংলায় বাংলাদেশিরা ঢুকে রয়েছে, তাদেরকে সরাতে হবে, কারণ ওনার মনে হয়েছিল সেই সময় বাংলাদেশি রয়েছে। আর আজকে যখন এই 14-14.5 বছর ধরে বাংলায় এত দুর্নীতি হচ্ছে, জঙ্গল রাজ চলছে, তখন দিদির মনে হচ্ছে না, এখানে কিচ্ছু জঙ্গল রাজ নেই, এটা একদম বৈধ ভোটার। তারা যদি বৈধ ভোটারই হয় তাহলে কেন যখন কটা রোহিঙ্গা বাদ গেছে? দেখুন, আমরা তো এখানে একটা জিনিস খুব ভালো দেখতে পেলাম SIR এর মাধ্যমে, আমরা সকলে দেখতে পেয়েছি সেটা, যাদেরকে আমরা মানে আমাদের ঠাকুরটা মরে গেছে, আমরা দেখতাম ভোট দিনের দিন তারা ভোট দিয়ে চলে যেত, আজকে তাদের নামটা বাদ গেছে। আজকে যারা ভুয়ো ভোটার ছিল তাদের নামটা বাদ গেছে, আজকে বৈধ ভোটাররাই, যারা ভোটারের নাম উঠেছে তাদেরই। তাহলে কতটা নাম বাদ গেছে এর হিসাবটা তো আপনিও জানেন, আমিও জানি। আর বাংলার তাদের মধ্যে রোহিঙ্গা কতজন? দেখুন, রোহিঙ্গাদের তো আমরা দেখলাম যে কিভাবে ফিলফিল করে পালাচ্ছিল। তারা কারা? যারা পালিয়ে গেল, যারা আমার বাংলায় আমার, আপনার এবং এই জনগণের রেশন চুরি করে খাচ্ছে, যারা আমাদের জমি নিয়ে পায়রার খোপে আমাদেরকে ঢুকিয়ে রোহিঙ্গা ঢুকলো, পালিয়ে গেল, আপনি নিজেই বলছেন রোহিঙ্গা ঢুকেছে তাই পালিয়ে গেছে। BSF কি করছে? BSF কি করছিল? জমিটা কে দেবে? রাজ্য সরকার দেবে না? রাজ্য সরকার কেন টাল বাহানা করছে না ওখানে জমি? এই একটা জায়গা থেকে যেখানে জমি পাইনি সেখান থেকে শুধু অনুপ্রবেশ হয়েছে, আর কোথাও দিয়ে হয়নি। তাহলে রাজ্য পুলিশ কি করছে? রাজ্য পুলিশের দায়িত্ব অনুপ্রবেশ, কি রাজ্য পুলিশের দায়িত্ব? যদি BSF যদি ঢুকিয়েও দেয়, তাহলে BSF ঢুকিয়ে দিয়েছে, আপনাদের কথা আমি মেনে নিলাম। রাজ্যে যখন তারা বসছে, খাচ্ছে, যাচ্ছে, লুঙ্গি পরে তাণ্ডব চালাচ্ছে, তখন আমার বাংলার পুলিশ মন্ত্রী কি করছে? তাদেরকে দেখতে পাচ্ছে না নাকি? তারা শুধু দেখছে যে আমার ভোট বাক্স এই হিসাবে এরা রয়ে গেছে। আজকে বাংলার মুসলমান, যারা ভারতীয় মুসলমান, তারাও আজকে দিদিকে বলছে যে দিদি চোরা পায়ে আমাদের লাথি মেরেছে। তারা কেন বলছে? তারা তো ভোট বাক্স হয়েছিল। তাদের সাথে যেভাবে ওয়াকাফ বিল নিয়ে এবং যা যা আপনি বলছেন বাংলায় জঙ্গল রাজ পরিস্থিতি চলছে, দর্শক রয়েছে, বাংলায় জঙ্গল রাজ চলছে, বাংলায় জঙ্গল রাজ চলছে না, চলছে না, বাংলায় জঙ্গল রাজ চলছে। আমি যাবো, আরো দর্শক রয়েছে, বাংলায় জঙ্গল রাজ চলছে, হ্যাঁ, জঙ্গল বাংলায় জঙ্গল রাজ চলছে, চলছে চলছে কি?
জঙ্গল অত্যাচার। আরো দর্শক রয়েছে। বাংলা জঙ্গলরাজ চলছে চলছে জঙ্গলরাজ চলছে, বাংলা জঙ্গলরাজ চলছে। নো মোর কোশ্চেন। হ্যাঁ, বাংলায় জঙ্গলরাজ চলছে কিনা আমরা প্রশ্ন নিলাম। কেউ কেউ বলছেন হ্যাঁ জঙ্গলরাজ চলছে, আবার কেউ বলছেন না জঙ্গলরাজ চলছে না। উত্তর, বাংলায় জঙ্গলরাজ হচ্ছে বাংলার প্রতিটা ঘরের মানুষ বলবে, কারণ তাদের শিক্ষাটা নেই। আজকে সেই যুব ভাইদেরকে যাদেরকে যুবশ্রী ভাতা দিয়ে এই বাংলার মুখ্যমন্ত্রী মুখ বন্ধ করে রাখতে চাইছে, আমি জানতে চাই এই বাংলার যুবকরা কি শুধু চপ ভাজবে? এই বাংলার যুবকরা কি শুধু কাশফুলের পাশ বালিশ বানিয়ে শুয়ে পড়বে? কি চাইছে এই বাংলার মুখ্যমন্ত্রী? আমরা জানতে চাই বাংলার একজন নাগরিক হয়ে, কারণ বাংলার যুবকদের চাকরি দিতে উনি ব্যর্থ। যদি আজকে উনি বলেন না যে সততার প্রতীক মমতা, দেখবেন আর কোথাও হোর্ডিং থাকে না, তার কারণ ওরা নিজেরাও জানে যেখানে সততার প্রতীক মমতা লেখা থাকবে বাংলার মানুষ কি ওখানে লিখে দেবে দুর্নীতিবাজ মমতা। উত্তর নেব। আগে প্রথমে একটা কথা বলি যে ভোটার লিস্টে এসআইআর এ ওনাদের বাংলার মুখ শুভেন্দু অধিকারী বলেছিল 1.5 কোটি রোহিঙ্গা বাদ যাবে। দেখা গেল 58 লক্ষ এসআইআর এর নাম যাদের নেই, মৃত ভোটার, অবৈধ ভোটার না শিফটেড ভোটার এবং ভুয়ো ভোটার, এই নিয়ে 58 লক্ষ। আর বলছে পিল করে বর্ডার দিয়ে সব পালিয়ে যাচ্ছে রোহিঙ্গারা। যদি পিল করে বর্ডার দিয়ে পালিয়ে যায়, অপদার্থ ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের অমিত শাহের আগে পদত্যাগ করা উচিত। নির্লজ্জ বেহায়া আর 1 ঘন্টাও ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকা উচিত নয়। তার স্বরাষ্ট্র দপ্তরের অধীনে বিএসএফ এর নজর এড়িয়ে যদি পিল করে রোহিঙ্গা ভারত ছেড়ে পালিয়ে যায়। আর আজকে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেয়নি, পাহেলগাঁয়ে কে জমি দেয়নি, যার জন্য 26 জন মানুষকে হত্যা করলো পাকিস্তানি জঙ্গিরা ঢুকে। পুলওয়ামাতে কে জমি দেয়নি, যার জন্য 40 জন ভারতীয় সেনা জওয়ানের মৃত্যু হলো। তার উত্তর অপদার্থ ভারতীয় জনতা পার্টি দিতে পারবে? আমি এই আবার সিপিএম প্রতিনিধি, একদম সময় কম, ছোট। এসআইআর নিয়ে যেটা বলা হচ্ছে যে 58 লক্ষ প্রায় 59 লক্ষ নাম বাদ গেছে মৃত অথবা শিফটেড ভোটার। এই যে রোহিঙ্গার গল্পটা নিয়ে আসা হয়েছিল শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে, এখনো পর্যন্ত কোনো রোহিঙ্গাকে চিহ্নিত করা হয়নি। যারা প্রকৃত ভোটার তাদের নাম বাদ দেওয়ার পরিকল্পনা আমি আপনাকে বলেছি। আজকে সকালে বিএলওদের অ্যাপে এসছে এক একটা বুথে 82 জন থেকে 84 জনের নাম, যাদের ভোটার ডিটেলস রিভেরিফিকেশন করতে, অর্থাৎ তারা জমা দেওয়ার পর খসড়া লিস্টে তালিকা ওঠার পরও সেই বৈধ ভোটার যাতে বাদ যায়। এক একটা বুথে 82 থেকে 83 জন। আজকে সকালের রিপোর্ট বিএলওদের অ্যাপে এসছে। আপনি একদম এই আক্রমণ পাল্টা আক্রমণ চলতে তো থাকবেই, কিন্তু এই আক্রমণ পাল্টা আক্রমণের মাঝে, রাজনীতির মাঝে সাধারণ মানুষ কি করবে? হ্যাঁ, আমাদের প্রশ্ন তাদের হয়ে, সাধারণ মানুষ কি করবে? আজ আমরা এই চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে রাজনৈতিক প্রশ্ন করলাম রাজনৈতিক ব্যক্তিত্বদের, কিন্তু এই রাজনীতি নিয়ে কি সাধারণ মানুষের চলবে? এই রাজনীতিক টানাপোড়েন কি আদৌ সাধারণ মানুষের জীবনে স্বচ্ছতা শান্তি আনতে পারবে? সেটাই দেখার বিষয়। আজকের আমাদের এই সীমিত সময়ের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। আগামী দিন আবারও দেখা হবে কোনো না কোনো বেহালা কিংবা তার বাইরের কোনো রাজপথে এই অনুষ্ঠান নিয়ে। সরাসরি খবর বাংলা সংবাদে আপনাদের ক্যামেরায় আদিত্য ঘোষের সাথে আমি দেব কুমার, খবর বাংলা সংবাদ, বেহালা চৌরাস্তা।